ত্রিপুরা তাহলে কি সত্যি সত্যি বাংলাদেশের অংশ হতে চলেছে? এই নিয়েই এখন বাংলাদেশ এবং ভারতে চরম তোলপাড় চলছে। কেন বাংলাদেশ সরকার ভারতের এই গুরুত্বপূর্ণ রাজ্যটিকে তাদের অন্তর্বর্তী অংশ বলে দাবি করে? আর এটি যেমন এই রাজ্যের রাজনৈতিক বিতর্কের জন্য বিখ্যাত, তেমনি বিখ্যাত এখানকার যুবতী মেয়েদের জন্য, যাদের সরলতা, সৌন্দর্য এবং জীবনযাত্রার সম্বন্ধে জানলে আপনি অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানো দেশ চ্যানেলের ত্রিপুরার এই সমস্ত অবাক করা তথ্য, এর ভৌগোলিক গুরুত্ব এবং সেই রাজনৈতিক রহস্যগুলো তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। এই আকর্ষণীয় রহস্য উন্মোচনের আগে চলুন ত্রিপুরার প্রাথমিক পরিচয় জেনে নেওয়া যাক। ত্রিপুরা হল ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট রাজ্য। এর বিশেষত্ব হল এর তিন দিকই আন্তর্জাতিক সীমান্ত দ্বারা পরিবেষ্টিত। এর উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ, আর পূর্বে রয়েছে ভারতের অসম ও মিজোরাম রাজ্য। এই রাজ্যটির আয়তন প্রায় 10,492 বর্গ কিলোমিটার। ত্রিপুরার জনসংখ্যা প্রায় 40 লক্ষের কাছাকাছি। এই রাজ্যের রাজধানী হল আগরতলা, যা বাংলাদেশের সীমান্তের খুবই কাছে অবস্থিত। ত্রিপুরার প্রধান ভাষা হল বাংলা এবং ককবরক। ধর্মীয় দিক থেকে এখানে হিন্দু ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ হলেও রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ঐতিহ্যবাহী ধর্মের প্রভাব দেখা যায়। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এটিকে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসাবে স্থাপন করেছে। আর এই ভৌগোলিক অবস্থানের কারণেই সৃষ্টি হয়েছে সেই বড় বিতর্ক। চলুন জানা যাক, গ্রেটার বাংলাদেশ বা গ্রেটার ত্রিপুরা নিয়ে চলমান সেই রাজনৈতিক রহস্য কী। বিতর্কটির মূলে রয়েছে ত্রিপুরার ইতিহাস এবং বর্তমান রাজনীতি। একসময় ত্রিপুরা ছিল একটি স্বাধীন মাণিক্য রাজবংশের অধীনে। 1947 সালে ভারত বিভাজনের সময় ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতে যোগ দেয়, কিন্তু ত্রিপুরার একটি বৃহৎ অংশ ঐতিহাসিকভাবে পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে যুক্ত ছিল। এই কারণে কিছু মহল থেকে দাবি ওঠে যে বাংলাদেশ সরকার ত্রিপুরাকে তাদের অন্তর্বর্তী বা বৃহত্তর অংশের মধ্যে ধরে নিয়েছে। অন্যদিকে ত্রিপুরার একটি উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা নামে রাজ্যের জন্য একটি বৃহত্তর স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছে। এই উভয় দাবি দুই দেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও ভারত সরকার এই দাবিগুলিকে সম্পূর্ণরূপে খারিজ করেছে, তবুও এই বিতর্ক ত্রিপুরার রাজনৈতিক আবহাওয়াকে উত্তপ্ত করে রেখেছে। এবার আসা যাক ত্রিপুরার যুবতী মেয়েদের প্রসঙ্গে, যাদের জীবনযাত্রা সত্যিই বিশেষ। ত্রিপুরার উপজাতি সমাজ যেমন ত্রিপুরী এবং রিয়াংদের মধ্যে নারীর মর্যাদা এবং স্বাধীনতা বিশেষভাবে স্বীকৃত। এখানে মহিলারা পুরুষদের পাশাপাশি কৃষিকাজ, হস্তশিল্প এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। তাদের বিবাহের প্রথাও বেশ সরল এবং যৌতুক প্রথা এখানে তুলনামূলকভাবে কম। ঐতিহ্যের অংশ হিসাবে এখানে প্রায়ই কনের বাড়িতে বরের শ্রম দেওয়ার, অর্থাৎ বিয়ের আগে কিছুদিন কনের বাড়িতে কাজ করার প্রথা দেখা যায়, যা দেখায় যে নারীদের মর্যাদা কতটা উঁচুতে রাখা হয়। রাজ্যের আধুনিক সমাজ এবং ঐতিহ্যবাহী উপজাতি কলস্কারের মিশ্রণ এখানকার মেয়েদের মধ্যে এক ধরনের স্বাতন্ত্র্য আত্মবিশ্বাস এবং সহজ সরল জীবনধারা সৃষ্টি করেছে, যা দেশের অন্যান্য অংশের মেয়েদের থেকে আলাদা। ত্রিপুরার নামের পিছনে লুকিয়ে আছে আরও একটি রহস্য। এই নামটি এসেছে দেবী ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরার প্রাচীন শাসক ত্রিপুরা নামক রাজাদের নাম থেকে। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির হল এই রাজ্যের অন্যতম পবিত্র স্থান। স্থানীয় কিংবদন্তি অনুসারে এটি সেই জায়গা যেখানে সতীর ডান পা পড়েছিল, তাই এটি 51 পীঠের মধ্যে অন্যতম। ত্রিপুরার এই প্রাচীন ইতিহাস এবং ধর্মীয় তাৎপর্য রাজ্যটিকে কেবল একটি ভৌগোলিক অঞ্চল হিসাবে নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ভূমি হিসাবে চিহ্নিত করে। ত্রিপুরা সেই রাজ্য যা একদিকে আন্তর্জাতিক সীমান্তের জটিলতায়, অন্যদিকে তার যুবতী মেয়েদের সহজ সরলতা এবং স্বাধীনতার গৌরবে উজ্জ্বল। এটি সত্যি ইতিহাসের এক অসাধারণ সংমিশ্রণ। ত্রিপুরার এই রাজনৈতিক বা সাংস্কৃতিক রহস্যের মধ্যে কোনটি আপনার সবচেয়ে আকর্ষণীয় মনে হলো? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অজানা তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।